সাংবাদিকরাই সাংবাদিকদের সত্যি কর্পোরেট হাউসে বন্দি এখন না বাংলাদেশের মিডিয়া বড় বড় হাউসগুলি চিন্তা করে সব কর্পোরেট তারা কেউ ভূমিদস্যু কেউ তারা দুর্নীতির সাথে জড়িত কেউ অস্ত্র ব্যবসায়ী তাদের আন্ডারে কিন্তু আমরা চাকরি করতেছি এখান থেকে যদি আমি বেরিয়ে যাই তাহলে আমি মার্ডার হয়ে যাবো আমার মাথা তো পচা আমার মাথা যে পর্যন্ত ঠিক না হবে ওই পর্যন্ত সাংবাদিকতা 100% ঠিক হওয়া সম্ভব এবং উপরের লেভেল যখন ঠিক হবে তখন নিচের লেভেল ঠিক হয়ে যাবে সাংবাদিকতার চাইতে আর্থিক বিষয়টাকেই বেশি প্রাধান্য দিই যে কারণে আমরা আসলে সাংবাদিকতার অংশ থেকে নিজেকে এক সময় হারিয়ে ফেলি খুব ভদ্র নিরীহ একজন লোক রাস্তা থেকে অ্যারেস্ট হয় এবং তাকে পলিটিক্যাল মামলায় দেওয়া বিষয়ে সে পলিটিক্যাল কোন চ্যাপ্টারের সাথে জড়িত এডিএম এর কাছে গেলাম উনি বললো যে পলিটিক্যাল চাপ আছে একটা নিরপরাধ মানুষকে 3-4 দিন জেল খাটতে হবে এটা কোন ধরনের আইন যে মারা গেলেন ওনার লাশটা পাওয়া গেল না এটা আপনি কিছু জানেন তখন বলতেছে জানলেও তো আপনি কিছু বলতে পারবো তাহলে আমি এখানে থাকতে পারবো আমার সাথে যখন কথা বলতেছে বারবার এসে ওই ভাটার দিকে তাকায় আগুন দিয়ে পোড়ায় ওটার দিকে তাকায় আরেকটা দীর্ঘ নিঃশ্বাস নেয় কয়েকবার তার সাথে আমার আই কন্ট্যাক্ট করি কিন্তু তার আছে কোথায় বাবা ইট ভাটার ভিতর পাইবা না কিছু পোড়ায় বানাইছে শামীম ওসমানকে সারা বাংলাদেশে গডফাদার হিসেবে চিহ্নিত করি স্ত্রী বলে আমি ব্যর্থ স্বামী আমার সন্তান বলে আমি ব্যর্থ বাবা আমার মা বলতেন তুমি আমার ব্যর্থ সন্তান তো এই প্রফেশনের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে টিকে থাকতে হলে আমি মনে করি যে এই প্রফেশনে তাদেরই আসা উচিত যাদের আসলে অর্থনৈতিক পিছু টানটা নাই অর্থনৈতিক পিছু টানটা থাকলে এখানে 14 নম্বর হইতেই হবে জীবনের গল্প এত ছোট নয়, একদিনে তা ফুরিয়ে যাবে। নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও রাষ্ট্রকে আগামী দিক নির্দেশনার উপকরণগুলোকে সংবাদের মাধ্যমে তুলে ধরে সচেতনতা বৃদ্ধি করার এক মহান পেশায় একজন সাংবাদিক নিজেকে নিয়োজিত রাখেন। বড় কণ্টকাকীর্ণ এই পথে রয়েছে ভয়, ভীতি, হুমকি, সাহস, উৎসাহ ও অনুপ্রেরণার গল্প। রয়েছে অনেক অজানা গল্পেরও। সেই অজানা কিছু কথা, অভিজ্ঞতা, নাগরিকদের সেবা প্রাপ্তির পথকে কিভাবে আরো সহজ করা যায় সে বিষয়ে জানতে RTBD নিউজের নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ পর্বে আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সোজা সাপটা এর সম্পাদক ও প্রকাশক এবং আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব আবু সাউদ মাসুদ সাহেবের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন স্যার, নারায়ণগঞ্জ জেলায় আপনার সমপর্যায়ে এই সম্পাদক বা প্রকাশক বা সিনিয়র স্টাফ যারা রিপোর্টার আছেন তাদের ভিতরে আপনার চেয়ে আর কে বেশি হ্যান্ডসাম আছেন আপনি জানা মতো? আমার জানা মত মানব জমিনের এবং এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন আছেন স্মার্ট আমার যদিও বয়সে অনেক ছোট স্মার্ট অনেকটা বলা চলে নির্ভীক সাংবাদিক যদিও এই সংখ্যাটা কম নারায়ণগঞ্জে সবাই আমরা সাংবাদিকতার চাইতে আর্থিক বিষয়টাকেই বেশি প্রাধান্য দিই যে কারণে আমরা আসলে সাংবাদিকতার অংশ থেকে নিজেকে এক সময় হারিয়ে ফেলি ও, কিন্তু আপনার ব্যাপারে যখন আমরা কথা বলি তখন সবাই বলে ও ওই স্মার্ট লোকটা। হ্যাঁ, তো আপনাকে স্মার্ট হিসেবে সবাই জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার শরীর স্বাস্থ্য এবং স্মার্টনেস যেন আরো বাড়িয়ে তোলেন। স্যার, তো আমরা মূল প্রশ্নে চলে আসি স্যার। জি জি ধন্যবাদ স্যার। স্যার, সাংবাদিকতার পেশায় যোগদানের অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছিলেন? বেসিক্যালি আমি একজন বিজনেসম্যান ছিলাম আমার ফাদারও বিজনেসম্যান ছিলেন এবং উনি ঢাকা চারুকলা বিশ্ববিদ্যালয়ের থেকে চারুকলার থেকে যে সেকেন্ড বেচ ছিলেন এটা স্থাপিত হওয়ার সেকেন্ড বেচ ছিলেন আমার বাবা ওখান থেকে পাশ করে বেরিয়েছেন এবং যে মোস্তফা মনোয়ার আব্দুল হাই ছিলেন যারা এদের বেসের একই সাথে তার বন্ধু বান্ধব ছিলেন এবং আমার বাবা একজন শিল্পী ছিলেন আর্টিস্ট ছিলেন তার এই প্রিন্টিং লাইনে এই বিজনেস ছিল ব্লক তখন এখন তো অফসেট তখন ব্লকের সময় নারায়ণগঞ্জে একমাত্র উনি এই বিজনেসটা এস্টাবলিশ করেছিলেন তো আমার বাবা মারা যাওয়ার পর আমি ওই বিজনেসে ঢুকি ওই বিজনেসে যখন দেখলাম যে এই ইসের আপনার ব্লকের বিজনেসটা কমে আসতেছে এবং অফসেট প্রিন্টিং প্রেসটা চলে আসতেছে তখন আমি দেখলাম যে এই প্রফেশনে থাকলে আসলে সম্ভব হবে না তখন আমি স্ক্রিন প্রিন্টিং এর দিকে অগ্রসর হই যে মনোনিবেশ করি যে আমি এই লাইনটায় আমাদের যেহেতু গার্মেন্টস হয়েছে বিদেশে গার্মেন্টস এর প্রিন্টিং আছে অনেক বিদেশে এক্সপোর্ট করা যায় আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করি এবং আমি সেটা সফল হই এবং সফলভাবেই আমি সেই বিজনেসটা রানিং থাকা অবস্থায় আমার এক আত্মীয় খুব নিরীহ এক লোক যার নামটা আমি আসলে উচ্চারণ করতে চাচ্ছি না খুব ভদ্র নিরীহ একজন লোক গত বিএনপির প্রথম পিরিয়ডে সে রাস্তা থেকে অ্যারেস্ট হয়
পথচারী হিসাবে সে রাস্তায় আসছিল অ্যারেস্ট হয়ে, এবং তাকে পলিটিক্যাল মামলায় দেওয়া হয়। টোটাল বিষয়টা সে পলিটিক্যাল কোন চ্যাপ্টারের সাথে জড়িত না, কিন্তু তাকে দেওয়া হয়। তো বিষয়টা আমার কাছে ওনার ওয়াইফ এসে কান্নাকাটি করে যে, আমি বললাম যে ঠিক আছে আমি কিছু অর্থনৈতিক হেল্প করি, না একটু আপনি কথা বলেন আমাদের সাথে, যে তা ওনাকে নিয়ে আমি এডিএম এর কাছে তৎকালীন গেলাম, বললাম যে এটা তো এই অবস্থা। তো এটা পরে উনি বললো যে পলিটিক্যাল চাপ আছে, আমি তো জামিনটা আজকে দিতে পারবো না, আমি আজকে ক্যান্সেল করি, আপনি 3-4 দিন পর আবার চেষ্টা করেন। আমার এটা খুব নাড়া দিছে, যে বিষয়টা যে একটা নিরপরাধ মানুষ পলিটিক্যাল চাপের কারণে একটা নিরপরাধ মানুষকে 3-4 দিন জেল খাটতে হবে, এটা কোন ধরনের আইন, কোন ধরনের প্রশাসন? তো আমার মাথায় খুব স্ট্রাইক করে যে এগুলিরে ঠিক করা যায় কিভাবে। আমার চতুর্পাশে যারা ছিল তারা সাংবাদিক ছিল, যেমন দৈনিক বাংলায় ছিলেন ওহিদুল হক খান, যাকে আমি আসলে আমার সাংবাদিকতার গুরু হিসাবে মানি, যে হাতে ধরে আমাকে সংবাদপত্র লেখা শিখিয়েছে। পরবর্তীতে আমি অনেকগুলি ট্রেনিং করেছি, না আমি কিন্তু একেবারেই এই লাইনের বাইরের মানুষ। তো উনি আমাকে অনেক হেল্প করেছেন, এবং আমি এভাবেই সাংবাদিকতায় প্রবেশ করি। এবং আমার ভিতরের একটা প্রতিবাদ থেকে আমি বিজনেসও করি, সাংবাদিকতা করি। তখন আমি সাংবাদিকতা করি দৈনিক রূপালীতে। প্রথম শুরু করি আবাস দিয়ে, আনন্দপত্র বার্তা সংস্থা, ওটা দিয়ে আমি শুরু করি। ওখান থেকে আমার রিপোর্টিং, নারায়ণগঞ্জের রিপোর্টটা দৈনিক রূপালীতে প্রায়শই প্রিন্ট হতো, কখনো কখনো আমার বাই নেমে প্রিন্ট হতো। তো ওখান থেকে আমাকে আসলে নক করা হয়, নক করে আমাকে ডেকে নিয়ে ব্যুরো চিফ হিসেবে নারায়ণগঞ্জে আমাকে এই প্রথম, এই আমি একটা ফুল ফ্লেজ সাংবাদিকতার মধ্যে প্রবেশ করলাম। তাহলে স্যার মূল কথা হচ্ছে গিয়ে একটা প্রতিবাদ, একজন একজন অত্যাচারিত মানুষ, দুঃখী মানুষ দেখে কিভাবে তার সেবা করা যায়, মানে সাধারণ মানুষের সেবা করার জন্যই আপনি ওই ওই সময় থেকে আপনি অনুপ্রেরণা পেয়ে আসেন যে আমাকে সাংবাদিকতা লিখতে হবে। হ্যাঁ, আমার আশা সাংবাদিকতা যে এদের আসলে প্রতিবাদ করার একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে আমি যদি সাংবাদিকতায় থাকি, আমি যদি 2 কলম লিখি, অন্তত সে কিছুটা হলো, মানে সে থামবে। জি। এবং আমার কথা হলো যে এতটুকু যদি আমি করতে পারি তাহলেও একটা উপকার, একটা মানুষের একটা উপকার হয়। আমি এই ইসের থেকে আসলে সাংবাদিকতায় ফেরা আমার। বাহ! স্যার খুব সুন্দর, ভালো লাগলো স্যার কথাটা শুনে। স্যার আমাদের ২য় প্রশ্ন ছিল যে আপনি আপনার এই মহৎ পেশার মধ্যে সবচেয়ে গর্বিত অর্জন কোনটি বলে মনে করেন? গর্বিত অর্জনের মধ্যে যে আমি নারী এবং শিশু, মিডল ইস্টে একসময় নারী এবং শিশু পাচার হতো, এবং আমাদের নারায়ণগঞ্জ ছিল এটার একটা কঠিন জোন। আমাদের পার্শ্ববর্তী শহরতলি আছে শহীদনগর, ওই এলাকায় এটা খুব প্রবল ছিল, এবং দেখা গেছে যে বাচ্চাদের নিয়ে উটের ঝুঁকিতে ব্যবহার করা হতো। এবং এই উটের ঝুঁকি নিয়ে আমি, দৈনিক বাংলার ওহিদুল হক খান এবং ইনক্লাবের হাফিজুর রহমান মিন্টু, সিনিয়র সাংবাদিক, আমার অনেক সিনিয়র, এদের অনুপ্রেরণায় আমি ওটার মধ্যে সম্পৃক্ত হই এবং এটাকে অনুসন্ধান করতে থাকি, যে এবং এই গোড়াপত্তন এবং এটার যে মূলটা, এই মূলটা আমরা তুলে ধরি, এবং আমার এই রিপোর্টগুলি আপনার তখন বেশ আলোড়িত হয়, এবং আমি পুরস্কারও পাই। এই নারী ও শিশু উপরে আমি পুরস্কারও করি। তখন পুরো চক্রটা বাংলাদেশে নারায়ণগঞ্জেই ছিল তার মূল ঘাঁটিটা। এই ঘাঁটিটা যখন ভেঙে দিই, তখন এই নারী এবং মিডল ইস্টে আপনার এই ঝুঁকির যে শিশু ব্যবহার করা, এই ব্যবহার করাটা তখন বন্ধ হয়ে যায় একসময়। যে এবং আমি আমি এখানে প্রায় 5 থেকে 7 জন আমাদের রিপোর্টার কারণে অ্যারেস্ট হয়, এবং এই চক্রটা ভেঙে যায়। এটা দিয়েই আসলে আমার সবচেয়ে বেশি সফলতার অংশ এটা। অনেকে মনে করেন যে আমি পরবর্তী সময়ে মানব জমিনে এসে শামীম ওসমান এবং ওসমান পরিবারের বিরুদ্ধে যে রিপোর্টগুলি করেছি, ওটাই আমার শ্রেষ্ঠ বিষয়। অনেকেই আমাকে ওইভাবে আখ্যায়িত করে, কিন্তু আমি আসলে খুব বেশি রকম মানে নিজেকে প্রাউড ফিল করি যে এই যে শিশু বাচ্চাগুলিকে নিয়ে, কারণ আমি দেখেছি নিজের চোখে যে ওখান থেকে যখন ফেরত আনা হয়েছে তখন অপ্রকৃতস্থ হয়ে গেছে বাচ্চা, এবং সে উটের ঝুঁকির থেকে পড়ে দিয়ে, কারণ সে কান্না করতো, ওই কান্নার শব্দে উট আরো বেশি দৌড়ে। এটা ওইখানে একটা গেম ছিল, এটা বন্ধ হয়ে গেছে এখন। এটা আমাদের কারণেই, আমাদের নারায়ণগঞ্জের রিপোর্টিং এর কারণে, বিশেষ করে আমরা এই 3 জনের রিপোর্টিং এর কারণে এটা আমরা বন্ধ করতে পারছি। এটা আমার জীবনে, আমার সাংবাদিকতার সবচেয়ে বড় সফলতা। স্যার
কোনো একটি কঠিন সময়ের কথা বলুন যখন আপনি হতাশ হয়ে পড়েছিলেন এবং কিভাবে তা কাটিয়ে উঠলেন। হতাশার কথা বলতে গেলে হতাশ আমি একাধিকবার হয়েছি, যেহেতু আমি বেশিরভাগ ক্রাইম রিপোর্টিং এর উপর আমার নজরটা বেশি যায়, একটু ডেপথ রিপোর্টিং করা। একটা মার্ডার হয়েছে, সবাই নিউজ করতেছে যে হত্যা হয়েছে নাম দিয়ে বিশাল রিপোর্ট ছাপা হচ্ছে। আমি শুরু থেকে আমার একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে মার্ডার হয়েছে, ঘটনা ঘটেছে, এটা একটা স্পট নিউজ, কিন্তু কেন মার্ডারটা হলো, এটার পেছনের কারণটা আসলে ডেপথে ঢুকতে যে আমি এত কিছু আবিষ্কার করতে পেরেছি এবং নিজের জীবনের এত বেশি অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পেরেছি যে একটি মার্ডার যে হয়, মানে কত বিশেষ কতগুলো গ্রুপ একত্রিত হয়ে কখনো কখনো মানে স্বার্থের আঘাত করলে এককভাবে হত্যাকাণ্ড হয়। এই ডেপথ রিপোর্টিং করতে যে আমি আসলে হতাশ হয়েছি অনেকবার। যখন আমি রিপোর্ট করেছি, আমি একটি বিষয় আপনাদের একটু উল্লেখ করতে চাই। একটি মার্ডার হয় আমাদের নদীর ওই পারে বক্তাবলিতে, একটা মেরে জবাই করে তাকে কেটে কেটে ইট ভাটার ভিতরে পুড়িয়ে ফেলা হয়। তো এই মার্ডারটা হওয়ার পরে আমি স্পটে যাই, সবাই আমরা প্রথম দিন রিপোর্ট করি যে একটা হত্যাকাণ্ড হয়েছে। পরে আমাকে আমার এক সোর্স বললো, ভাই এটার পিছনে কিন্তু অন্য কারণ আছে, আপনি একটু যান, যে আপনি, আমার মনে হয় আপনি বের করতে পারবেন। তা আমি ওখানে যাই, যাওয়ার পর ওই ইট ভাটায় যাই, কোনো চিহ্ন নেই, কেউ নাই। তো দেখলাম যে একটা ছাবড়া ঘর, ওই ঘরের ভিতরে এক বুড়ি আছে শুধু ওখানে থাকে, এবং সে তার হাজবেন্ড ছিল ওখানে দারোয়ান, এখন সে ওখানে থাকে, ওইখানে সে দারোয়ানি কাজটাই করে। আমি দেখলাম, দেখে আমার কাছে মনে হইলো যে নিরী মানুষ। আমি ওখান থেকে ব্যাক করে বাজারে আসলাম, এসে কিছু খাবার কিনলাম, বিস্কিট কিনলাম, চিপস কিনলাম, এরকম কিছু খাবার কিনে খাবারটা সব ওই মহিলার কাছে আবার ফেরত গেলাম, যে যার তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন আপনি? বাবা তোমাকে তো চিনি না। আমি বললাম, আমি এই গ্রামেরই একটা ছেলে, এই ইট ভাটাটা দেখতে আসছি, ইট ভাটাটা আমার কিভাবে ইট পোড়ায় আমি তো জানি না, এটা একটু দেখতে আসছি। তা আপনি এখানে কত বছর? বলতেছে যে আমি এখানে বাবা 30 বছর। তো আমি বললাম যে আমি একটু বসি, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, পরে বসারও জায়গা নেই, পরে একটা কাপড় বিছাই দিছে, আমি সেটার উপরে বসলাম, সেও বসলো। মানে এই কথা, বিভিন্ন কথা বলতে বলতে পরে আমি আসলাম রহিম নামের সেই লোকের যে, এই যে রহিম তো এটার নাকি পার্টনার ছিল। হ্যাঁ বাবা, আমি তাহলে এটা এই যে উনি যে মারা গেলেন, ওনার নিউজটা পাওয়া গেল, লাশটা পাওয়া গেল না, এটা আপনি কিছু জানেন? তখন বলতেছে যে বাবা জানলেও তো আপনার কাছে বলতে পারবো না। কেন? তাহলে আমি এখানে থাকতে পারবো। আমি বললাম যে আপনি একটু বলেন, আপনি ডিটেলস বলেন না আমাকে, আপনি একটু বলেন যে আপনি ছাড়া আর কে জানে। তো আমার সাথে যখন কথা বলতেছে বারবার এসে ওই ভাটার দিকে তাকায়। তো আমার সাথে যখনই কথা একটা প্রশ্ন করলে সে ওই যে যেখানে ইট আগুন দিয়ে পোড়ায় ওটার দিকে তাকায়। তো আমার আমি কয়েকবার তার সাথে আমার আই কন্ট্যাক্ট হলো যে ওদিকে সে কেন তাকাইতেছে। আমার একটা সন্দেহ দেখা দিল যে সে কথা বলার সাথে সাথে ওই দিকে তাকায়, আরেকটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। তো আমি এটা একটা ক্লু পাইলাম। আমি, ঠিক আছে আপনার কিছু বলার দরকার নেই, আর কেউ জানে যে কারো কাছে আমি এই খবরটা পেতে পারি, আপনি বলতে পারেন? বললো যে হ্যাঁ, একজন কাছে পেতে পারেন। কার কাছে? তা বাবা তুমি একটা কাজ করো, তুমি একটা নাম দিল ওই গ্রামেরই একটা মানুষ, আমি ওনার সাথে একটু যোগাযোগ, কথা বললে উনি বলতে পারবে, পুরো ঘটনাটা উনি জানেন, এবং উনি বাধাও দিয়েছিল। তার মানে বাধা দিয়েছিল, তার মানে হত্যাকাণ্ড যে এটা নিখোঁজ না, এটা যে হত্যাকাণ্ড। আমি ওখানে গেলাম, ওখান থেকে ওই লোকের আর পেলাম না, ওখান থেকে ব্যাক করে আবার ওই মহিলার কাছে আসলাম। আমি বললাম হ্যাঁ কথা হয়েছে, উনি সব বলে, আপনি একটু বাকিটুকু বলেন তো, যে এখন মানে তার তো লাশটা উদ্ধার করতে হবে, এখন সে কোথায় আছে একটু বলেন তো। আমার সাথে কিন্তু দেখা হয় না, আমি একটু চালাকি করলাম, কথা বলছে, আমি হ্যাঁ সব বলছে, আপনার কথাও বলছে যে আপনিও এটা খুব ব্যথিত, দুঃখ পাইছেন। লোকটা ভালো ছিল, আমাকে আসলেই আমাকে 500 টাকা 1000 টাকা দিয়ে দিত। আমি তো তার আছে কোথায়? বাবা ইট ভাটার ভিতরে, পাইবা না কিছু পোড়ায় বানাইছে। এই প্রথম সে মুখ খুলে, তারপর তার সাথে কথা বলতে বলতে ডিটেলসটা নিয়ে আমি ডিটেলস রিপোর্টটা মানব জমিনে পরের দিন করি, কেউ জানে না।
পরের দিন যখন রিপোর্টটা করি তার পরের দিন পত্রিকায় প্রকাশ হয়। আমার এই প্রেস ক্লাবের মধ্যে সবাই রীতিমতো আমাকে মানে গাঁজাখুরি গল্প হিসাবে, গল্পকার হিসেবে তারা আমাকে চিহ্নিত করলো যে এটা একটা গাঁজাখুরি গল্প লিখছে মাসুদে। একজন সিনিয়র লোক ছিল যে বাংলার বাণীতে, আমি তাকে, হিন্দু ভদ্রলোক, আমি তাকে চাচা বলি, বিমল রায়। সে আমারে বলল, সে তখন বললো যে না রে, ও যখন এটা করছে এটার পিছনে কারণ আছে, এটা অবশ্যই কিছু একটা আছে, তোরা খোঁজ নে। তো এই অবস্থা চলতে চলতে ওই দিন সারাদিন এই মোটামুটি একটু বিদ্রুপ দৃষ্টি দেখলাম সবার। আমি তার পরের দিন আবার রিপোর্ট করলাম, এখনো ইট ভাটার থেকে উদ্ধার হয়নি রহিমের লাশ। তার মানে হলো স্যার যে আপনি যখন প্রথম ক্লু আনতে গেলেন তখন যিনি জানতেন তিনি আপনাকে অ্যাভয়েড করে চলে গেলেন ভয়ে, কিন্তু তারপর আপনি হতাশ হননি। না, হতাশই। আপনি অন্য এক জায়গায় আপনার ট্রিকি সাংবাদিকতার যে একটা ট্রিকি দরকার সেই অবলম্বন করে আপনি আসে আবার যখন তাকে বলেন সে তখন বার করে দিল কথাটা যে এটা হতে পারে। তো আপনার মাধ্যমে একটা ক্লু বের হয়ে যা সারা বাংলা জানলো, পাশাপাশি সহকর্মীদেরও কিছু তুচ্ছ তাচ্ছিল্য থাকে থাকে আপনি সেই ব্যাপারেও আপনি হতাশ হননি, আপনি তাও এগিয়ে আসলেন। স্যার আসলে এই জিনিসটা আমাদের মতো যারা তরুণ সাংবাদিক তাদের সবাইকে ফলো করা উচিত বিষয়টি। স্যার ধন্যবাদ স্যার। স্যার এবার আমরা আপনাকে আরেকটা কথা বলতে চাই স্যার, আপনার জীবনে আপনি এই সম্পাদনা করতে গিয়ে রাজনৈতিকভাবে অনেক রোষানলে পড়েছেন আমার জানার মতে। এই বিষয়ে কিছু বলবেন কি স্যার? আপনারা জানেন যে নারায়ণগঞ্জে আমি যখন আমার দৈনিক রূপালীর থেকে যখন মানব জমিনে যোগ দিই, মানব জমিনে যোগ দেওয়ার পর আমি, এটা 98-এর দিকের কথা বলতেছি, 98-এ শামীম ওসমানের প্রথম এমপি, এবং সারা শহর তার নিয়ন্ত্রণে ক্যাডারদের, অস্ত্রধারী ক্যাডারদের, এবং টু শব্দ করতে পারে না, এবং বিএনপির উপর নেতাকর্মীদের উপর ব্যাপক ত্রাস হয়েছে, এবং প্রায় 10,000 নেতাকর্মী তারা নারায়ণগঞ্জ ছেড়ে অন্যত্র চলে যায়। ওই অবস্থায় আমার মধ্যে স্ট্রাইক করে যে এটা তো এইভাবে তো চলতে পারে না। আমি আমার সম্পাদকের সাথে কথা বলি, মতিউর রহমান চৌধুরী, যাকে আমি আজীবন শ্রদ্ধা করি, যার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সে মানব জমিনের আমার বস, উনি বস বললে রাগ করতেন, উনি ভাই বলতে পছন্দ করেন। ওনার সাথে যখন আমি কথা বলি, আমি বললাম যে ভাই এই বিষয় এরকম, তখন বললো যে কি অবস্থা। আমি তখন ডিটেলসটা বললাম যে তারা তো মানে টু শব্দ করা যাচ্ছে না, যে একচ্ছত্র, সে তো ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। বললো যে ভালো জিনিস তো রিপোর্ট করতে হবে। আমি এখানে একা তো পারবো না, আর একটা কৌশল অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে আমি রিপোর্ট করব, আমি সবই করব, কিন্তু কিছু কিছু রিপোর্টে আমি আমি আমার নারায়ণগঞ্জের রেফারেন্সটা, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জটা না দিয়ে আমরা কারো বাই নেমে দিয়ে দেবেন, অফিসের একজনকে বা দুজনকে ঠিক করেন যাদের বাই নেমে আমার রিপোর্টগুলি যাবে, এবং আমি নাম্বার দিব, তাদের সাথে বক্তব্যটা তারা নিয়ে নিবে, তাইলে হবে তারা নিউজ করতেছে। শামীম ওসমানকে সারা বাংলাদেশে গডফাদার হিসেবে চিহ্নিত করি আমি, এবং তাকে মুকুট পরে গডফাদার হিসেবে আমি চিহ্নিত করি। এবং আজকের ওই রিপোর্টের কারণে তখন আমাকে রাত্রে বাড়িতে ঘুমোতে আমি সাহস পেতাম না, কারণ রাত ভর দেখা গেছে যে আমি আমার বাড়ির আশেপাশে আনসারি লোকজন ঘোরাফেরা করতো। আমার চোখে পড়ার পরে আমি তখন আত্মগোপনে চলে গেলাম। আত্মগোপনে থেকে আমি অনেকদিন সাংবাদিকতা করেছি। তো যাই হোক, ওই সময়টা আমি একটু হতাশ হয়ে পড়েছিলাম, যে একসময় মনে হয়েছিল যে আমি কি ভুল করতেছি যে এত রিস্ক আমি নিতেছি। কিন্তু আমি নিজেই জানি না কেন জানি আমার ভিতরের মানুষটা বারে বারেই ও আমাকে পজিটিভ উত্তর দিত যে না, এটা করা দরকার, কারো না কারো করতে হবে, যে কোনো একজনের নারায়ণগঞ্জে করতে হবে। ওই সময়টার মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে ওই সময় যখন রিপোর্ট করতাম, আমি, সবাই জানে আমি মানব জমিনে ওই যতই অন্যের কাঁধে দিয়া বর করে চলতে চাইছে, কিন্তু আলটিমেটলি এটা ফ্লাশ হয়ে গেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যে ফ্যাক্স করতাম, তখন ফ্যাক্স যে কপি, অফিস থেকে আমাদের নারায়ণগঞ্জের একজন ছিলেন, আমি তার নাম বলবো না, অফিস থেকে ফ্যাক্স কপি, আমার লিখা হাতের ফ্যাক্স কপি শামীম ওসমানকে সাপ্লাই দিছি। তখন আমি খুব কঠিন অবস্থায় পড়ে যাই। তার তিনটা বন্ধু পাঠায় আমার কাছে বাড়িতে, তার রাইফেল ক্লাবে যাওয়ার জন্য। তো আমারও তারা ফ্রেন্ড। আমি বললাম যে ঘটনা কি,
এটা তো বাড়াবাড়ি করতেছে, ঠিক হইতেছে। তো ও বললো যে তোরা একটু যেতে গেছে, যেতে হইবো। আমি বললাম যে না, আমি কেন এখন রাত্রে করে যাবো? কালকে দিনে কয় না, এখনই যেতে হইবো। আমি তাহলে জোর করবি? কয় না, জোর করতে ও নিষেধ করছে। তোর কোনো সমস্যা নেই, কোনো এই নেই, চল। তো গেলাম, তোর একটা জিনিস দেখাবি। ঠিক আছে, গেলাম, ওদের সাথেই গাড়ি তুললাম, গেলাম লাইফ ক্লাবে আসলাম। আসার পরেই সে বললো যাইছে আমার করম বন্ধু, এবং একটা করমের সাথে একটা অশ্লীল ল্যাঙ্গুয়েজ ব্যবহার। ভিতরে ঢুকলাম, ঢুকার পরে যে তুমি তো অস্বীকার করো যে অনেক রিপোর্ট তুমি করো না। এই যে আজকে ফয়সল নুই নামে যে রিপোর্টটা আসছে, এই রিপোর্টটা আমাকে আমার কপি বের করে দিলে তোমার হাতে, যে এবং ওই সাংবাদিকের নাম বলে দিলে যে ও তো আইনা দিচ্ছে আমার, আমি ওরে লাগাইছিলাম তোমার পিছনে, ও আইনা দিচ্ছে। এই হচ্ছে সাংবাদিকরা, আসলে সাংবাদিকদের শত্রু। স্যার, আহ, আমাদের পরের প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনার জীবন চলার পথে কোন বিষয়টি আপনাকে খুব ভাবিয়ে তোলে? অর্থনৈতিক বিষয়টি বিশেষ করে ভাবিয়ে তোলে। এই প্রফেশনটায় আসলে আমি, যারা আসে নাই তাদের আমি আসতে নিষেধ করি, এই কারণে যে এই প্রফেশনটায় যদি আপনি 14 নম্বরই করতে পারেন, খুব ইজিলি করতে পারেন, সম্ভব। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমি রাইট ট্র্যাকে থেকে আমি আসলে সাংবাদিকতার এই যে মহান পেশা, একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এটাকে আমি সম্মুনত রেখেই সাংবাদিকতাটা করব, তাহলে আপনাকে অর্থনৈতিক কষ্ট ভোগ করতে হবে। যেমন আমি আমার খুব বাস্তব অভিজ্ঞতা এবং খুব বেদনা, যে আমার স্ত্রী বলে আমি ব্যর্থ স্বামী, আমার সন্তান বলে আমি ব্যর্থ বাবা। আমার মা মারা গেছেন কিছুদিন আগে, আমার মা বলতেন তুমি আমার ব্যর্থ সন্তান। আমার অন্যান্য ছেলেরা, আমার মেয়েরা, ছেলেরা এক একজন এক এক জায়গায় এস্টাবলিশ, আর সবচেয়ে নিম্ন ক্লাসে তুমি পড়ে রয়েছে। আর তুমি কেন এই প্রফেশনে গেলা? তুমি তো ভালো ছিলা, এত না করার পরও তুমি এই প্রফেশনে গেলা। আজকে তোমাকে দেখা যায় না জানাইয়া আমাকে তোমার ফ্যামিলিকে হেল্প করতে হচ্ছে, কারণ আমি একটু ইগো সম্পন্ন মানুষ। আসলে বেসিক্যালি জানি না এটা দোষ কিনা, বা আমি না খেয়ে থাকবো কারো কাছে মুখ খুলি না। স্যার, এটা পার্সোনালিটি স্যার। তো আমার মা এটা জানতো যে আমি যদি জানতে পারি যে তারা হেল্প করতেছে, তাহলে আমি আমার ওয়াইফকে হয়তো করবো। সে আমার ফ্যামিলির ব্যাকআপ আমার মা দিতেন, আমার ছোট ভাইটাও ফ্যামিলি দিতে, আমার ছোট ভাইয়ের বউ ও সরকারি মন্ত্রণালয়ে উচ্চপদ। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি সাংবাদিকতা করি, আমার ফ্যামিলিটা তো আমারই চালানোর, আমি কিন্তু সেটা পারিনি, ব্যর্থ হয়েছি। তাদের চাহিদা যদি 5 টাকা থাকে, আমি 4 আনা দিতে পারছি, এবং যে পরিমাণে স্যালারি আমরা বহন করি, এদি আমি যদি নিজের বাড়িতে থাকি, এতে কিন্তু বাসা ভাড়া হয় না। তো এই প্রফেশনের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে টিকে থাকতে হলে আমি মনে করি যে এই প্রফেশনে তাদেরই আসা উচিত যাদের আসলে অর্থনৈতিক পিছু টানটা নাই। অর্থনৈতিক পিছু টানটা থাকলে এখানে 14 নম্বর হইতেই হবে, আর না হয় তার এনাদার বিজনেস ডেভেলপ করতে হলে তার অর্থের প্রয়োজন। তো সেই অর্থটা পাবে কোথায়? যদি একটু দরিদ্র পরিবার থেকে আসে। তো দরিদ্র পরিবার থেকে যারা আসে, তারা এসে আসলে দুর্নীতিতে জড়ায় যায়। স্যার, জনগণের সেবা প্রাপ্তির খাতসমূহে দুর্নীতি মুক্ত রাখতে সাংবাদিক মহল বা প্রেস ক্লাব কতটা সফল হচ্ছে বলে মনে করেন? বাংলাদেশের দুর্নীতি মুক্ত রাখতে আমাদের প্রফেশনটা, সাংবাদিকতা চেষ্টা করেছে ফল ঘরে তুলতে পারে। কারণ যে পর্যন্ত রাজনৈতিক দুর্বৃত্তায়নটা বন্ধ না হবে, শুধু সাংবাদিকতা দিয়ে এই দেশকে মুক্ত করা সম্ভব। মুক্ত করা যাবে না। কারণ আমাকে না হয় আর একজনকে, আমাকে প্রশ্ন করা হইতো যে ওর একটু কেনার চেষ্টা কর, তখন যেহেতু বিক্রি হবে না, তখন এই স্বামী ওসমানের কথা, আরে বেটা কত টাকায় বিক্রি হবে না সেটা দেখ। বিক্রি মানুষ হবেই, কত টাকায় হবে না। এই যে বিষয়টা, যে যখনই তাদের বিপক্ষে যাচ্ছে, তখন কিন্তু, যখন আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না, আমার আশেপাশের সব লোকজনকে পকেটে নিয়েও পারছে না, তখন অর্থনৈতিক বিষয় আসে, এবং এই লোকটা সংবরণ করা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায় এই প্রফেশনে। আর এই প্রফেশনটা বেসিক্যালি কিছু সাইড না করলে, জেনুইন বিজনেস লগে কিছু না থাকলে, আমি কিছু ঘর ভাড়া টর ভাড়া পাই, নিজের বাড়ি আছে, একটু জায়গা পৈতৃক সূত্রে পাইছি, এগুলো দিয়ে মানে মোটামুটি আমি মোটামুটি চলতে পারি। কিন্তু আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড, যে আমার ভাই বোন, আমার মা, এরা আমার যে ফ্যামিলি স্ট্যান্ডার্ডটা, ওই স্ট্যান্ডার্ড থেকে আমি অনেক বিলো। এটা এবং আমার পরিবারকে আসলে পীড়া দেয়, আমার টোটাল পরিবারকে পীড়া দেয়। আমি আস্তে 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 দেখা গেছে আমার ভাই বোন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধুমাত্র সাংবাদিকতার কারণ। তারা বারে বারে আমাকে চেষ্টা করছে বিজনেস লাইনে পুরোপুরি এঙ্গেজড করতে, কিন্তু আমার আসলে এটা এমন একটা নেশা, যে এই নেশার থেকে আমি আসলে আর বেরোতে পারিনি। আমি অনেকবার চেষ্টা করছি যে এই পেশার থেকে বেরিয়ে যাব, কিন্তু আমি এমন কিছু রিপোর্ট করছি যে যে রিপোর্টের কারণে এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, তাহলে আমি মার্ডার হয়ে যাব।
এই সংখ্যাটা সবসময় কাজ করছে, যে কারণে আমি শেষ পর্যন্ত এখনো এই প্রফেশনে রয়েছি। এই কারণে যে আমি আসলে পারতেছি না, আমি যদি এখান থেকে বেরিয়ে যাই আমাকে মেরে ফেলবে। আমি দেশের বাইরে যাওয়ারও চেষ্টা করেছি। আমাকে যখন শামীম ওসমান কঠিন প্রেশার ক্রিয়েট করলো মানব জমিনে থাকা অবস্থায়, তখন আমি তাকে একটা প্রপোজাল দিই যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার পরিবারকে তুমি আমেরিকার একটা ভিসা এবং ওইখানে থাকার একটা ব্যবস্থা করে দাও, আমি এই প্রফেশন ছেড়ে চলে যাব। কিন্তু এই প্রফেশন ছেড়ে এখানে আমার পক্ষে থাকে, কারণ আজকে তুমি মিষ্টি কথা বলতেছো, কালকে তুমি তোমার লোক দিয়ে আমাকে মেরে ফেলবে, কারণ তোমার অনেক ভিতরের কথা আমার কাছে জানা আছে, কারণ তোমার একটা সন্দেহ থাকবে যে আমি কারো না কারো এটা সাপ্লাই করি। সুতরাং আমি তো অলওয়েজ রিস্কে, তাহলে এই প্রফেশনে থাকার দরকার কি, রিস্ক নিজের মনে হইলে। তখন আমি তারা বলছি যে আল্লাহ পাক যদি আমার কপালে লিখে থাকে মানুষের হাতে কেউ ঠেকাতে পারবে না। আর যদি আল্লাহ লিখে না থাকে যে আমার মৃত্যু মানুষের হাতে হবে না, কেউ আমাকে মারতে পারবে না। এবং আমি যেদিন সাংবাদিকতার ব্যবসায় ঢুকছি ওদিন মৃত্যুটাকে বুকে আঁকড়ে ধরেই আমি সাংবাদিকতা শুরু করেছি। আমার সফলতার কারণ আসলে যে আমি আসলে ডিটারমাইন্ড হয়ে আমি এই প্রফেশনে এসেছি। যা হোক আমি করব, যা আসুক জীবনের প্রতি, যত বাধা বিপত্তি আসুক তাকে আমার অতিক্রম করতে হবে। এই প্রফেশনের মূল বিষয় এটা, যে আমার আজকের যে আমার সম্পাদক আমার দেশের, এই সম্পাদক দেখেন স্ট্রাগলটা কি করেছে, জি স্যার। তার উপর কি গিয়েছে নির্যাতন। আমি যখন তাকে আঘাত করা হইলো, রক্তাক্ত করা হইলো, সেই রক্তাক্ত ছবি দেখে আমার চোখের পানি আমি রাখতে পারিনি। আমি তখন বলেছি, আল্লাহ, একটা সৎ মানুষকে তুমি এভাবে নাজেহাল হচ্ছে, তুমি এটার বিচার করবা। আমি ওই আবেগটা ধরে রাখতে পারি, এবং আমি আসলে আর কোনো পত্রিকায় যোগ দিতাম, কিন্তু আমার দেশ বেরোনোর পর আমি নিজেকে ধরে রাখতে পারি না, যে আমি সমগ্র বাংলাদেশকে চ্যালেঞ্জ করি যে মাহমুদুর রহমান স্যারের সততার সাথে সারা বাংলাদেশের যত মানুষ আছে চ্যালেঞ্জ, তার সততার সাথে কেউ টিকছে এমন একটা সৎ লোক। ওটা আমার একটা অনেক বড় অনুপ্রেরণা। এখন আমি আমার সম্পাদককে পেয়েছি, আমি ওই হাউসে আবার যোগ দিয়েছি। এখন আমার যে বিষয়টা, আমার বুকটা এখন অনেক বড়, আমি হাত খুলে এখন লিখবো ইনশাল্লাহ। এই সমাজের জন্য বাকি জীবনটুকু যা করার দরকার, এই সমাজের এই সাধারণ মানুষের, নির্যাতিত নিপীড়িত মানুষের উপকার হয় এমন যতটুকু লাইন যদি 4 লাইন বেশি লিখে দিতে হয়, আমি তাই করব বাকি জীবন। এবং আমি বাকি জীবন এই মানুষটার সাথেই আমি আসলে থাকতে চাই। স্যার, আপনার এই কথার ভিতরে একটা খুব মানে কঠিন সত্য একটা জিনিস জানা গেল, পাঠকরাও জানতে পারবে স্যার আজকে থেকে, যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এটা একটা সাংবাদিককে আসলে ওই যে হুমকি দিয়ে হলে তাকে সৎ থাকতে দেয় না। এই জন্যই প্রেস ক্লাব আসলে জনকল্যাণের দিকে আগাতে গেলে তখন পারে না, বন্দিত হয়ে যায়। স্যার, আমাদের আরেকটা প্রশ্ন ছিল স্যার আপনার কাছে, স্যার, যে নাগরিকদের সেবা প্রাপ্তির খাতসমূহের দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত সাংবাদিকদের সম্মিলিত শক্তিশালী তথ্য উদ্ঘাটন ও সংবাদ উপস্থাপন অনেক কার্যকর। তাই সাংবাদিকদের সম্মিলিতভাবে শক্তিশালী তথ্য উদ্ঘাটন ও সংবাদ উপস্থাপন টিম গঠন করা যেতে পারে। টিম গঠন করা যেতে পারে, যেমন আমি একটি উদাহরণ দিই। এই টিম গঠন করে আসলে কোনো বেনিফিট আসে না। আপনি ইকবাল সোবান চৌধুরী, আমাদের নাইমুল ইসলাম খান, শ্যামল দত্ত, বুলবুল ভাই, এই যে এদের কাছেই তো আমাদের নেতৃত্বটা দিয়েছিলাম। ইকবাল সোবান চৌধুরী সাগররুনি হত্যাকাণ্ডের উপর দিয়ে, সে লাশের উপর দিয়ে সে সাথে বেইমানি করে সে হয়ে গেল উপদেষ্টা প্রধানমন্ত্রী। তো আমার মাথা তো পচা, আমার মাথা যে পর্যন্ত ঠিক না হবে ওই পর্যন্ত সাংবাদিকতা, আমাদের লেভেলের সাংবাদিকতা 100% ঠিক হওয়া সম্ভব। এবং উপরের লেভেল যখন ঠিক হবে তখন নিচের লেভেল ঠিক হয়ে যাবে। যেমন আমি আমার দেশে চাকরি করার একটা বিষয় আমি খুব বেশি প্রাউড ফিল করি, যে আমার দেশ এমন একটা পত্রিকা এবং আমার দেশের হাউসটা এমন একটা হাউস যে যেখানে উপর লেভেলে আমাদের কোনো গ্রুপিং নাই, সবাই একটা টিম ওয়ার্কের মতো কাজ, যে কারণে আমরা যারা স্টাফ আছি আমাদের মধ্যে কোনো গ্রুপিং। এবং এই একটা হাউসে আমি 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 আমার জীবনে দেখেছি যে এই হাউসটার মধ্যে সবচেয়ে বেশি প্রাউড ফিল করি এবং এখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানে কোনো গ্রুপিং নাই, যে একজনের বিরুদ্ধে আরেকজনের মিথ্যাচার করা, এই জিনিসটা এই হাউসটার মধ্যে নাই। এবং আমাদের সেই লোকগুলি আমরা আবার একত্রিত হয়েছি, একটা উন্মাদনা হ্যাঁ, জেগে একটা উঠছে। একটা মানে আমরা, আমি এখন এখানে জয়েন করে আমি মানে নিজেকে মনে হচ্ছে যে আমি আবার সেই আজ থেকে সেই 12 পরিচয়। বছর আগের সেই মাসুদে আমি ফিরে গেছি। আমি বসলেই এখন রিপোর্ট লিখতে পারতেছি। মানে আমার এটা এতদিন যে মেধা এবং মস্তিষ্কটা যে স্তীমিত হয়েছিল, এটা আমাদের শুক্রবার দিন মিটিং হয়েছে আমার দেশের স্টাফদের এবং আমাদের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে। সেখানে থেকে আসার পর যেমন আমার মনে মনে হচ্ছে
যে আমি আজ থেকে 12 বছর আগে ফিরে গেছি। মানে সব বাঁধন খুলে গেছে, আপনি উন্মুক্ত, হ্যাঁ, আমার কাছে এখনো মুক্ত স্বাধীন। মনে হচ্ছে, স্বাধীন মনে হচ্ছে যে আমি একটা রিল্যাক্স লাইফের মধ্যে প্রবেশ করি। এখন আমার দ্বারা কিছু দেওয়া সম্ভব যদি আল্লাহ পাক সহায় হন। জি স্যার, নারায়ণগঞ্জবাসী এরকম প্রত্যাশা করেছে আপনার কাছে। স্যার, কখনো এমন কোনো সংবাদ প্রকাশ করতে আপনি বিরত হন যা আপনি মনে করেন প্রকাশ করা ঠিক নয়, সেক্ষেত্রে আপনি কিভাবে সিদ্ধান্ত? এটা আমি সম্পাদনা দিয়ে বলি, যখন বাবা মেয়েকে ধর্ষণ করছে, এই রিপোর্টটা আমার হাতে আসার পরে আমি এই রিপোর্টটা নিয়ে বসলাম, সাইড করে রাখলাম, দেখে বসে চিন্তা করলাম যে বাবা মেয়েকে ধর্ষণ করছে, এটা তো আমাদের বাবা এবং মেয়ে মানে মেয়ের সম্পর্কের যে সামাজিক যে অবস্থানটা, এটা দুর্বল করে ফেলবে। এই রিপোর্টটা তো ছাপা ঠিক হবে। কে যেন আমাকে বললো, আমি জানি না, আর কে যেন মাথার মধ্যে বললো যে এটা ছাপানো ঠিক হবে, কারণ সামাজিক যে বন্ধনটা আছে এগুলি যদি আমরা করি তাহলে একটা মেয়ে যখন পড়বে তখন তার বাবার দিকে তাকাইলে কিন্তু তার ওই জিনিসটা আসতে পারে। আমি এই অনুভূতির থেকে আমি ওই রিপোর্ট গুলি অ্যাভয়েড করেছি এবং সবসময় আমি অ্যাভয়েড করব, সারা জীবন অ্যাভয়েড করব। তার বিচার হোক। তারপর হচ্ছে যে দর্শিত আমরা নাম লিখি না, আমাদের আইন করে বেঁধে দেওয়া হয়েছে, আমরা আগে বিষয়গুলি লিখতাম, এখন লিখি না। আমি দর্শনের ঘটনা এরিয়াটা পর্যন্ত, কারণ আমি মনে করি যে সে ধর্ষিত হয়েছে, তার আশেপাশের হয়তো 20টা ফ্যামিলি জেনেছে, এই 20 জনের মধ্যে সীমাবদ্ধ। আমি যখন পত্রিকায় এলাকা বা তারই ইন্ডিকেট করলাম তখন কিন্তু এলাকার কিছু কুচক্রি আছে তারা খুঁজে বের করে, এবং আমি যখন পত্রিকায় প্রকাশ করলাম আমি দ্বিতীয়বার তাকে ধর্ষণ সারা বাংলাদেশকে জানাই, পৃথিবীকে জানাই, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। স্যার, আপনার এই দূরদর্শিতা খুব এক্সক্লুসিভ স্যার, ধন্যবাদ স্যার। আমরা শিখলাম স্যার এই বিষয়টি। স্যার, আপনার মতে গণমাধ্যমের ভূমিকা কিভাবে রাজনৈতিক দলের মধ্যে ভারসাম্য বজায় রাখে? আমরা আসলে বাংলাদেশে আমরা মিডিয়া দুইটা ভাগে বিভক্ত হয়ে পড়েছি, এটা অত্যন্ত চরম বাস্তব সত্য কথা। একটা হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক, একটা জাতীয়তাবাদী কেন্দ্রিক। আসলে অন্যায় হলে একটা ভালো লোকও কিন্তু ভুল করে, জি স্যার। সেটাও অন্যায়, কিন্তু এই অন্যায়টাকে আমরা তাকে শুধরে দেওয়ার জন্য যদি ওই স্টাইলে রিপোর্টটা করি সে কিন্তু শুধরানোর সুযোগ পাবে। আর আমরা যদি তার বিরুদ্ধে কটাক্ষ শুরু করে দিই একের পর এক, সে কিন্তু এক সময় গিয়ে সে আশ্রয় খুঁজবে, সে এক সময় গিয়ে কোথাও না কোথাও দুর্নীতির সাথে সে আকৃষ্ট হবে। তাকে আসলে সুযোগ দেওয়া দরকার। যেমন বিএনপি আগস্ট থেকে 5 আগস্ট থেকে বিএনপি যে ধরনের ক্রিয়াকর্মের সাথে জড়িয়ে গেছে, বিএনপির যে উচ্চতরা ছিল, মানুষের কাছে কিন্তু এটা কিছুটা নেমে এসেছে। এবং সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে ওনার যে তারেক রহমান আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন এবং সাজাও দিয়েছেন অনেককে, নিবৃত করার আপ্রাণ চেষ্টা করেছেন তার নেতা কর্মীদের। উনি যদি এতটুকু না করতেন সারা বাংলাদেশ আউট অফ কন্ট্রোল হয়ে যেত। এটা নারায়ণগঞ্জ শহরে দেখেছি কিভাবে হাট ঘাট মাঠ দখল এবং নিম্ন শ্রেণীর নিম্ন স্তরের তৃণমূলে একটা বিষয় আছে, তৃণমূলে কিন্তু আওয়ামী লীগ বিএনপি একটা চেইন আছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ঘাট ইজারা আওয়ামী লীগের সরকারের আমলে আপনার তাদের নেতাকর্মীদের নামে ইজারা নেওয়া, যার নামে ইজারা নেওয়া, এটা কিন্তু দখল হয়েছে। দখল হওয়ার পর বিএনপির লোকজন দখল করেছে, দখল হওয়ার পর কিন্তু তার একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসছে যে তার নামে এই লিস্টটা থাকবে, কারণ ওই লিস্টটা বাতিল হয়ে যাবে। এখন সে দখল করছে, সে বিনা পয়সায় খাওয়ার জন্য যার নামে লিস্ট তার সাথে একটা কন্ট্রাক্ট আসলো, আসলো কি তুমি 50 নিবা আমরা 50 দেবো। তাহলে কি নিম্ন পর্যায়ে কিন্তু একে অপরের সাথে অর্থনৈতিক একে অপরের পরিপূরক। তাহলে কি আমরা বলতে পারি না যে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিটুপি? এটা সাধারণ মানুষ বলছে জি স্যার। যে আমরা তো এটা চাই নাই, এই জিনিসটা আমরা কখনো চাইনি। আমরা চেয়েছি একটা নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আজকে আমরা যা পারি নাই ভাই, আমরা বয়স হয়ে গেছে, আমরা যা পারি নাই আমার সন্তানরা তা পেরেছে। জি স্যার। তাদের নতুন বাংলাদেশ তারা গড়বে, আমরা তাদের পেছনে থাকবো, আমরা তাদের সামনে যেতে চাই না, আমরা পেছনে থেকে
নতুন নেতৃত্ব গড়ার জন্যই আমি সমগ্র দেশবাসীকে এবং সমগ্র মানুষকে বাংলাদেশের সাপোর্ট দেওয়ার জন্য আহ্বান জানাই। এবং এই ছেলেরা যা পেরেছে আমরা কিন্তু তা পারিনি, এটা মনে রাখতে হবে। জি স্যার। স্যার আমরা এই পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আপনার সঙ্গে কথা বললাম। তবে এই প্রশ্নে যে কিভাবে রাজনৈতিক দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এই প্রশ্নের উত্তরে আমি যা দেখলাম পাঠকরাও এটা বিবেচনা করবেন। আপনি একজন অসম্ভব ভয়ংকর নিরপেক্ষ ব্যক্তি। আপনার প্রত্যেকটা স্পিচ সব রাজনৈতিক দল থেকে কারো লেজুর বিরুদ্ধে আপনি করেননি। আপনাকে সালাম, ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরো ২ টা প্রশ্ন আছে স্যার, হ্যাঁ? জি, 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 আ শিওর। আমাদের প্রশ্নটা হচ্ছে এখন যারা সাংবাদিকতায় নতুন এসেছেন বা নতুন আসতে চান, তাদের আপনি কি পরামর্শ দিবেন? পরামর্শ নেবে না তো। স্যার তবুও কেউ না কেউ নিবে স্যার। পরামর্শ আসলে সাংবাদিকতা পেশায় আমি এসে যেটা উপলব্ধি করেছি যে সাংবাদিকতা পেশায় ঢুকার পর কিছুদিন, মাস ২-৪ গেলেই তখন কেউ যদি তাকে পরামর্শ দেয় তো সে মানে তার মধ্যে নেগেটিভনেসটা চলে আসে যে আমাকে সে জ্ঞান দেয়। এই যে জি স্যার, অহংবোধটা, জি স্যার, এই অহংবোধটা আমাদের তরুণ যারা আসছে তাদের মধ্যে আমাদের একটা দূরত্বের তৈরি হয়ে গেছে, যে আমরা আর ইচ্ছে করি এখন কাউকে পরামর্শ দিতে চাই না। কেন দিতে চাই না? কারণ সে আমার এখান থেকে বেরিয়ে গেছে, আসছি তার কাছে জ্ঞান দেয়। এই যে কটাক্ষ করা, যেমন আজকে আমাদের সম্মান না করলে তারাও কিন্তু একদিন সম্মান পাবে না। জি স্যার, আমাদের থেকে কিছু শিখে না নিলে, হ্যাঁ আমাদের চেয়ে তো অনেক মেধাবী ছেলেপেলে এখন এই প্রফেশনে আসছে, এটা অস্বীকার করার জন্য নাই। কিন্তু আচার রীতি, কিছু টেকনিক, কিছু অভিজ্ঞতা, এটা আমাদের থেকে না নিলে তাদের পথ চলতে কষ্ট হবে। জি স্যার, আর তাদের প্রতি পরামর্শ থাকবে একটাই, যে আমার মতো সাফারার হয়ে লাভ নেই, ব্যালেন্স সাংবাদিকতা করতে হবে। আর কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আমি মানসিকভাবে একটা দলকে সাপোর্ট করতেই পারি। আমি তো এই যে ভোট দিই, তা আমি কোথাও না কোথাও তো ভোটটা দিই, তার মানে আমি কিন্তু নিরপেক্ষ না। আমার কিন্তু নিরপেক্ষতা নেই, আমার সমর্থনটা কারো না কারো কাছে যাচ্ছে, ওটা ওই জায়গায় সীমাবদ্ধ থাকবে, আমার প্রফেশনে যাতে না আসে। প্রফেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা একটা ইনস্টিটিউশন, এটা সমাজের একটা দর্পণ, এটা যখন আমি ব্যবহার করব তখন আমাকে নিরপেক্ষ থাকতে হবে। কারণ আমার এই লেখার মাধ্যমে 5টা লোক বিভ্রান্ত হতে পারে, তাদের উপকার করতে না পারি কিন্তু অপকার করার অধিকার কিন্তু আমার নেই একজন সাংবাদিক হিসাবে। মিসগাইডেড করার অধিকার নেই, যেটা ভারত করতেছে এখন। ভারতের মিডিয়া যেটা করছে মিথ্যাচার, পৃথিবীর 1 নম্বরে এখন ভারত মিথ্যা রিপোর্টে 1 নম্বর হয়ে গেছে ভারতের মিডিয়া। আমরা ওই জায়গায় যেতে চাই না, আমরা বস্তুনিষ্ঠতার মধ্যে সাংবাদিকতা করতে চাই এবং সাধারণ মানুষ জীবন জীবিকার জন্য সাংবাদিকতা করতে চাই। নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই এবং আমরা থাকব এবং আমরা ছিলাম বলেই 12 বছর আমার দেশ বন্ধ রয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যেয়েই কিন্তু আমার সম্পাদক মাহমুদুর রহমান স্যার নির্যাতিত নিপীড়িত হয়েছেন, আপনারা সবাই জানেন। এটা সবার পক্ষে সম্ভব হয় না, তাকে চান্স সাংবাদিক ও সম্পাদক বলে কটাক্ষ করা হয়েছে। আজকে আমার দেখা যে উনি বাংলাদেশের অনেক সম্পাদকের চাইতে অনেক বেশি পড়াশোনা এই লাইনে করা মানুষ মাহমুদুর রহমান স্যার। এখন পত্রিকার যে রিপোর্ট যায়, কোনো সম্পাদক কিন্তু রিপোর্ট লেখে না। মাঝে মাঝে মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের মতি ভাই মাঝে মাঝে লেখেন, আমার সম্পাদক কিন্তু নিজের হাতে রিপোর্ট লেখেন। এখন এবার যেটা আমি তার মধ্যে একটা পরিবর্তন দেখতে পেয়েছি, সেটা হচ্ছে তিনি প্রতিটা রিপোর্ট প্রতিটা অক্ষর অক্ষর পড়েন এবং কোথাও যদি শব্দ তুলট পালট হয় সেটা সে এডিট করে। আমি এভাবে এডিট করতে পারি দেখি।
স্যার আমাদের একটা শেষ প্রশ্ন স্যার কোন বিষয়টি নিয়ে কিছু বলতে চাই যে বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারি? আমি আসলে একটা জিনিস বলতে চাই যে কর্পোরেট হাউসে বন্দি এখন না বাংলাদেশের মিডিয়া। আপনি একটু লক্ষ্য করেন, চোখটা বন্ধ করে বড় বড় হাউসগুলি চিন্তা করে সব কর্পোরেট, এবং কর্পোরেট হাউসগুলি হওয়ার কারণে তারা কেউ ভূমিদস্যু, কেউ তারা দুর্নীতির সাথে জড়িত, কেউ অস্ত্র ব্যবসায়ী, তাদের আন্ডারে কিন্তু আমরা চাকরি করতেছি। এখন এইসব হাউসে চাকরি করার কারণে আমি কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে চলে গেছি, এবং এই কর্পোরেট থেকে যে পর্যন্ত না বেরোবে মিডিয়া, ওই পর্যন্ত বাংলাদেশে ভালো কিছু আশা করা আমি খুব আশা করি। স্যার এই আরটিভি নিউজ এবং আজকে যারা আপনার মহামূল্যবান অভিজ্ঞতার কথা এবং দুঃখের কথা, অনুপ্রেরণার কথা যারা শুনলেন পাঠকরা, আপনি শোনালেন, তাদের আমাদের সবার পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনার এই পথটাকে যেন আরো কণ্ঠকাঠিন্য পথকে যেন এরোপ্রীতি যেন স্যার আপনি আরো এগিয়ে যেতে পারেন গণমানুষের কল্যাণে, নারায়ণগঞ্জবাসী তথা বাংলাদেশের মানুষের জন্য স্যার। এগুলো আপনার দোয়া রইল, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন, ভালো থাকুন স্যার। আমিও আপনাদের এই সাইটটির উত্তর সমৃদ্ধি ও এটা বহুমাত্রিক রূপ লাভ করুক এই প্রত্যাশা করছি, এবং আপনার পাঠক দর্শক যারা শ্রোতা রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমার সালাম রইল, এবং নিরন্তর ভালোবাসা রইল সবার প্রতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।